সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমি আর সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার্ড বাই রেনাটায়। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আমরা কথা বলতে যাচ্ছি একটি ক্যান্সার নিয়ে, এবং তা হচ্ছে রক্ত রোগের ক্যান্সার। বাংলাদেশে প্রতি বছর 6 থেকে 7 হাজার মানুষ আক্রান্ত হয় এই ক্যান্সারে। এর নাম হচ্ছে লিম্ফোমা। লিম্ফোমা রোগটি সম্পর্কে অনেকেরই অনেক তথ্য অজানা। আজকে সেগুলো আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। তাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লিম্ফোমা ক্যান্সার, এবং কথা বলতে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মির্জা গোলাম সরওয়ার মুন, সহকারী অধ্যাপক রক্তরোগ বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন কিন্তু করতে পারেন আমাদেরকে। স্ক্রলে দেওয়ার নাম্বারটিতে কল করলেই আমাদের সাথে কথা বলতে পারবেন। আমরা তাহলে চলে যাই আমাদের আজকের আলোচনায়। আমরা লিম্ফোমা সম্পর্কে খুব কম জানি, বিশেষ করে আমাদের সাধারণ মানুষ ভাবে রক্তের ক্যান্সার। আচ্ছা, আমরা এখন তো কি করব, কোথায় যাব, কি চিকিৎসা করব, দেশে করব না বিদেশে করব ইত্যাদি প্রশ্ন কিন্তু থেকেই যায়। তো প্রথমে একটু জানতে চাই, এই ক্যান্সারটি আসলে কী ধরনের ক্যান্সার? ধন্যবাদ আপনাকে। আসলে লিম্ফোমা হচ্ছে এক ধরনের ব্লাড ক্যান্সার, যেটা আপনি একটু আগে বললেন। তো আমাদের ব্লাড ক্যান্সারের আসলে আমরা সাধারণত সব মানুষই, সাধারণ মানুষ যারা, আমরা সাধারণত ব্লাড ক্যান্সার বলতে মনে হয় যে একটা জিনিসকেই বুঝি, যে সবাই মনে হয় যে এটি একটা জিনিস বা একক একটা জিনিস। আসলে তা নয়, ব্লাড ক্যান্সার অনেক ধরনেরই আছে। তার মধ্যে আর আমরা সবাই জানি যে ব্লাড তো একটি তরল, তরল মানে শরীরে এটি প্রবাহিত হয় সারা শরীরেই। তো এটা তরল। তো এখানে সাধারণত এই ক্যান্সারগুলো আমাদের অনেক সময় যে তরলের মাধ্যমে প্রবাহিত হয়ে যে সারা শরীরে ছড়িয়ে যাওয়া যেটা বলে, সেটা আমরা অ্যাকিড লিউকেমিয়া বা ক্রনিক লিউকেমিয়া নামে আরও ধরনের ক্যান্সার আছে। কিন্তু আমাদের যে লিম্ফোমা ক্যান্সারটি, এটি সাধারণত একটি মানে সলিড টাইপের ক্যান্সার, যে একটা এখানে একটা টিউমার জাতীয় ইয়ে নিয়ে এটা প্রেজেন্ট করে সাধারণত আর কি। তো আমরা এখন ডেঙ্গু রোগের সিচুয়েশনের ফলে আমরা সবাই আসলে সিবিসি নামে একটা টেস্ট মানে করার, এটার সঙ্গে সবাই এখন খুব বেশি পরিচিত। সারা বাংলাদেশে সবাই কিন্তু আমরা এই টেস্টটা করে থাকি এখন। মানে একটু কিছু হলে, জ্বর হলে সবাই টেস্টটা দিচ্ছে, এবং সাধারণ মানুষ, শিক্ষিত লেভেল বা যে কোনো লেভেলের মানুষই কিন্তু সবাই সিবিসি টেস্টটা জানে। ওখানে আমরা সবাই দেখি যে আমাদের রক্তের যে উপাদানগুলো থাকে, আমাদের রক্তের উপাদানের মধ্যে দেখা যাচ্ছে যে লোহিত কণিকা এবং হিমোগ্লোবিন। তো আমরা সবাই জানি যে আমাদের হিমোগ্লোবিন কমে গেছে, আমার রক্ত স্বল্পতা, রক্ত ভুগছি আমি, এবং আরেকটি হচ্ছে শ্বেতকণিকা এবং অনুচক্রিকা বা প্লাটিলেট। এই প্লাটিলেট তো আমরা আসলে এখন সবাই খুব পরিচিত হয়ে গেছে একটি নাম। তো মাঝের যেটি শ্বেতকণিকা, এই শ্বেতকণিকার যে সেলগুলো আছে, মানে যে কোষগুলো আছে যেগুলো, তার মধ্যে নিউট্রোফিল এবং লিম্ফোসাইট বলে একটা সেল থাকে। তো মূলত আসলে যে লিম্ফোমা যেটা ক্যান্সার, সেটা আসলে এই যে শ্বেত রক্তকণিকার যে সেকেন্ড সেলটা আমরা বলি লিম্ফোসাইট, এই লিম্ফোসাইটের একটি ক্যান্সার। আচ্ছা। তো এটা আসলে মূলত এই লিম্ফোসাইটগুলো সাধারণত তৈরি হয় অস্থিমজ্জা থেকে, মানে যে বোনসের ভিতরে, হাড্ডির ভিতরে, যেটা আমরা অনেকে ক্যালসিয়াম বলে থাকি, ক্যালসিয়াম বলে থাকি, বা আমরা এটা সবাই জানি এটা নিয়ে। তো ওইটা হচ্ছে মূলত অস্থিমজ্জা, এখান থেকেই রক্তের সেলগুলো কিন্তু তৈরি হয়। কিন্তু লিম্ফোসাইটগুলো সেখান থেকে আসলেও এটার বৃদ্ধি এবং এটা ম্যাচিউর হওয়া এবং এটা শিক্ষিত হওয়া, যেটা আমরা বলি, এটা একটা জায়গায় গিয়ে বডিতে হয়, সেটাকে বলা হয় লসিকা গ্রন্থি। আচ্ছা। তো বডিতে এই আমাদের লসিকা তন্ত্র বা একটা আছে, এবং সঙ্গে লসিকা গ্রন্থি আছে। এইখান থেকে এই ক্যান্সারটুকু মূলত আসলে হয় আর কি। এটা বা আমরা এটাকে মেডিকেল ভাষায় যেটাকে বলি লিম্ফ নোডস। এটা লিম্ফ নোডস থেকে লিম্ফসগুলো ফুলে গিয়ে এক সময় এটা মানে ক্যান্সার যখন তৈরি হয়, ক্যান্সার মানে অ্যাবনর্মাল সেল পরিভাষণ, মানে অস্বাভাবিক সেলের বৃদ্ধি হয়, তখন লিম্ফ নোডসগুলো বা গুটি বলে অনেকে, সাধারণত আমাদের দেখা যায় যে ঘাড়ের দুপাশে হতে পারে, সুপ্রাক্লাভিকুলার রিজন বলে, যে আমাদের এখানে হতে পারে, এবং আমাদের এক্সিলা বগল এখানে কুচকির মধ্যে, এইসব জায়গায় সাধারণত এগুলো ফুলে উঠে এই ক্যান্সারগুলো সাধারণত এইভাবে বই প্রকাশ করে আর কি অনেক সময়। তো ওই লিম্ফোমা মূলত এভাবেই প্রেজেন্ট করে আর কি। এটা আমরা তো দেখি বিভিন্ন ধরনের ক্যান্সার এরকম বিভিন্ন জায়গায় চাকা তৈরি হচ্ছে, গুটি তৈরি হচ্ছে। যেমন আপনি যেমন বললেন ঘাড়ে হয়, আমরা দেখি ফুসফুসের ক্যান্সারে হচ্ছে বা পেটের মধ্যে হচ্ছে, এবং সেখান থেকে রস নিয়ে পরীক্ষা করে। তো ওই ক্যান্সারের সাথে এই লিম্ফোমার পার্থক্য কোথায়? হ্যাঁ, এটা আমি একটু আগে বলেছি যে আসলে এই ক্যান্সার মূলত আমরা যদি বলি, তাহলে একটা হচ্ছে যে আমরা ব্লাড ক্যান্সার এবং আদার ক্যান্সার। আদার ক্যান্সার বলতে আমাদের মানে অর্গান স্পেসিফিক বা অঙ্গের যেখানে ক্যান্সার হয়, যেটা আমরা সবাই জানি যে আপনি যেটা বললেন ফুসফুসের ক্যান্সার হতে পারে, পাকস্থলীর ক্যান্সার হতে পারে, লিভার ক্যান্সার হতে পারে, এগুলো ওই একেবারে ওই অঙ্গটা থেকেই বা ওই শরীরের যে অর্গান, যেটা ওখান থেকেই ক্যান্সারটা মূলত অরিজিনেট হয়। ওখানকার যে সেল থাকে, কোষ থাকে, সেটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি হয় এবং সে ওখানে লোকালাইজ থাকে ইনিশিয়ালি।
ইনিশিয়ালি সে ওখানেই ওই ওই জায়গার মধ্যেই থাকে, পরবর্তীতে হয়তো যদি চিকিৎসা ঠিকমতো না হয়, দেরিতে হয়, তখন ছড়িয়ে পড়ে এটা, সেটাকে বলে তখন lymph ছড়িয়ে node এ পড়াকে চলে আমরা যাচ্ছে। মেটাস্টেসিস বলি যেটা। কিন্তু এটা বিভিন্নভাবে ছড়ায়, এটা হয়তো বা ইয়ের মাধ্যমে। কিন্তু আমাদের যে ব্লাড ক্যান্সার বা লিম্ফোমা ক্যান্সার, এটা কিন্তু মূলত আসলে একটা জায়গায় স্পেসিফিক থাকে, অনেক সময় নাও থাকতে পারে, বাট ম্যাক্সিমাম সময় এটি সারা শরীরেই ছড়িয়ে থাকে। কারণ এই যে আমি বললাম যে একটা লিম্ফেটিক সিস্টেম বডিতে আছে বা লসিকাতন্ত্র আছে। লসিকাতন্ত্র ব্যাপারটা হচ্ছে যে এটা আমাদের শরীরে দেখা যায় যে আমরা সব জায়গায় আমরা যেটা খাচ্ছি, নিউট্রিশন যেটা পুষ্টি যেটা আসতেছে, সেই জিনিসটা শরীরে তো সব জায়গায় ছড়িয়ে দিতে হয়। আমরা যেটা বলি যে একদম একেবারে প্রত্যন্ত অঞ্চল, শরীরের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু অনেক সময় রক্ত যায় না, মানুষ হয় না, মানে ওই প্রত্যন্ত অঞ্চলগুলোতে রক্ত যায় না, তখন একটা সিস্টেম ওখানে শরীরে লসিকাতন্ত্র মাধ্যমে ওখানে নিউট্রিশন ফুড যে আমাদের ইয়েগুলো আছে এগুলো এগুলো পৌঁছায় ওখানে, ওখান থেকে যে আমাদের যে বজ্র তৈরি হয় সেটাকে আবার তারা ড্রেন করে মানে রক্তের মাধ্যমে দেয়। তো ওই মূলত ক্যান্সারটা হচ্ছে এটা যে ওই লসিকাতন্ত্রের এবং ওই লসিকা সিস্টেমের এটা ক্যান্সার। সো দেখা যায় যে এটা থ্রু আউট দ্য বডিতেই অনেক সময় এটা থাকে আর কি। এটা তবে কখনো কখনো ক্ষেত্রে আবার এই লিম্ফোমা কিন্তু শুধু যে এই লসিকাতন্ত্র বা লিম্ফ নোডের হয় তা না, লিম্ফ নোডের বাইরেও কিন্তু এটা হতে পারে। আদার লিম্ফোয়েড অর্গান আছে যেমন টনসিলস, জি। এখানে হতে পারে, টনসিলের মধ্যে হতে পারে। আমাদের এখানে স্প্লিহা আছে যেটা আমরা স্প্লিন বলি, এটাও একটা আমাদের লিম্ফয়েড সিস্টেম বলি, এখানেও এটা হতে পারে। ইভেন আদার দেন অন্য যে কোনো জায়গায় হতে পারে। আমি এখানে একটু বলে রাখি, যেহেতু আমি একটু বড়ভাবে উত্তরে দিচ্ছি, যে শরীরের একেবারে মাথা থেকে পা পর্যন্ত যে কোনো ওই ওই অর্গানের যে কোনো ক্যান্সারের সঙ্গে, জি। ঠিক আছে, সেখানে কিন্তু আমরা যেটা বলি যে যখন আমরা সন্দেহ করি যে কী কী হতে পারে, এটা যে কোনো জায়গায় হতে পারে। তো যে কোনো ওই করসপন্ডিং যে অর্গান ওইটার একটা ক্যান্সার হতে পারে, অথবা আমাদের লিম্ফোমা কিন্তু হতে পারে। লিম্ফোমা হতে পারে, একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসাবে হতে পারে। এটা শুধু লিম্ফোয়েড সিস্টেম ছাড়াও যে কোনো জায়গায় এই লিম্ফোমাটা হতে পারে আর কি। আচ্ছা, তার মানে যদি উপসর্গ হয় তাহলে সেই উপসর্গ অনুযায়ী আগাতে হবে। একটু জানতে চাই, আমি যেমন শুরুতে বলেছিলাম যে প্রতি বছর একটি পরিসংখ্যান বলছে আমাদের দেশে 6 থেকে 7,000 মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। চিত্রটি আসলে কি এরকম, বা যদি আমি বাংলাদেশের কথা চিন্তা করি, তার সাথে কি আমাদের দেশের এই যে চিত্রটি একই রকম কিনা? আসলে ঠিক আছে, এটা আমাদের একটা মানে ধারণা প্রসূত আর কি, যেটা আমাদের ইন্টারন্যাশনালি গ্লোবোকন নামে একটা অর্গানাইজেশন আছে যারা এ ধরনের প্রিভ্যালেন্স এবং ইনসিডেন্ট যে কার কত এই ডিজিজগুলো কতটুকু হয়, ওরা সিলেক্ট করে থাকে অনেক সময়, এটা করে আবার ওদের কাছ থেকে আমরা জানতে পারি। তো আমাদের দেশে কিছু লিমিটেশনস তো আছেই, এটা আমরা জানি যে আমাদের যে সঠিক পরিসংখ্যান আসলে একটু বা আমাদের যে বিশদ এই বিষয়ে যে আমাদের গবেষণা করা দরকার, যে আমাদের এই গবেষণা কর্মগুলো আমাদের একটু কম আছে। আমরা গবেষণাতে সাধারণত খুব বেশি মনোযোগী হই না, বা এখানে আমরা খুব বেশি আমাদের এখানে ইনভেস্টমেন্ট নেই। সো গবেষণা কর্মগুলো আমাদের হয় না, কাজে আমরা সঠিক পরিসংখ্যান এই জন্য পাই না, আমাদের ডাটাবেস নেই, খুব বেশি সেন্ট্রাল ডাটাবেস নেই আমাদের টোটাল পেশেন্ট। তারপর আমরা এটা বিভিন্ন মেডিকেল কলেজে, বিভিন্ন হসপিটালে, সরকারি বেসরকারি জায়গায় আমরা যারা কাজ করি এটা নিয়ে, তাদের সবার কাছ থেকে আমাদের যে বেসিক একটা ধারণা নিয়েই, কারণ সব যে লিম্ফোমার পেশেন্ট আমার কাছে আসে তাও তো না, বা সব ক্যান্সারের পেশেন্ট আমাদের কাছে আসে তাও না। সো আমরা ধারণা প্রসূত এটা বলতে পারি যে আমাদের দেশে অ্যানুয়ালি 6-7 হাজার বা এরকম লেভেলে আমাদের লিম্ফোমা মানে রোগে আক্রান্ত হয় আর কি। এটা আমরা মোটামুটি ধারণা থেকে বলতে পারি আর কি। তো এই যে ক্যান্সার যখন হয়, আমরা সবসময় শুনতে পাই যে বিভিন্ন ধরনের কারণ আছে পিছনে, যেগুলোকে রিস্ক ফ্যাক্টর বলে। লিম্ফোমার পিছনেও কি এরকম কোনো কারণ আছে, বা কারা আসলে ঝুঁকিতে থাকে? এখানে আসলে মেডিকেলে এটা আপনি জানেন যে মেডিকেলে আমরা দুটো জিনিস বলি, একটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর, একটা কজ হচ্ছে কারণ, রিস্ক ফ্যাক্টর হচ্ছে যে ঝুঁকির ব্যাপারে, ঝুঁকিপূর্ণ কোন ব্যাপারটা। কজ হচ্ছে যে যেটা সরাসরি রোগটা করে, যে এটা এসছে এবং সেই করেছে। কিন্তু আরেকটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর হচ্ছে যে যেটা সেটার সঙ্গে থাকতে পারে, অ্যাসোসিয়েটেড থাকতে পারে। যেমন আমি যদি অন্য একটা ক্ষেত্রে বলি যে স্মোকিং করলেই ফুসফুসের ক্যান্সার হবে, এটা কিন্তু একেবারে রিস্ক ফ্যাক্টর বলি আমরা এটাকে। যারা স্মোকিং করে তাদের কিন্তু সবারই ফুসফুসের ক্যান্সার হয় না, কিন্তু যাদের ফুসফুসের ক্যান্সার হয় তারা কিন্তু আবার দেখা যায় ম্যাক্সিমামই তাদের স্মোকিংয়ের হিস্ট্রি আছে। সো স্মোকিংকে আমরা রিস্ক ফ্যাক্টর বলি, এটা সরাসরি কারণ না একেবারে এটা। তো লিম্ফোমাতে এক্স্যাক্টলি বাইরে থেকে কোনো কারণ এরকম নেই সরাসরি, বাট রিস্ক ফ্যাক্টরের মধ্যে কিছু কিছু আছে, যেমন ধরেন আমাদের স্মোকিং, কেমিক্যালস এক্সপোজার, এগুলো তো থাকবেই, সব ক্যান্সারের ক্ষেত্রেই থাকে। তবে স্পেসিফিক কিছু ভাইরাল ইনফেকশন আছে, এগুলোর সঙ্গে একদম সরাসরি জড়িত আমরা এটা বলতে পারবো, যেমন এপস্টেইন-বার ভাইরাস। আর তারপরে আমাদের গ্যাস্ট্রিক যে প্রবলেম করে, যেটা আমাদের পেপটিক আলসার ডিজিজ, আলসারের সমস্যা করে, এইচ পাইলোরি ব্যাকটেরিয়া, এটাও কিন্তু সাধারণত এই লিম্ফোমার সঙ্গে রিলেটেড এবং খুব ভালো প্রবলেম। এছাড়াও আরও আমাদের দেশে এইচআইভি/এইডস এর প্রাদুর্ভাব অত বেশি না, এটাও আপনার ক্যান্সারের সঙ্গে, মানে লিম্ফোমা ক্যান্সারের সঙ্গে রিলেটেড আর কি। জি। তো এই লিম্ফোমার কি সবগুলো একই রকম, নাকি এর মধ্যে কোনো পার্থক্য আছে বা প্রকারভেদ আছে কিনা?
আচ্ছা, আমি এটা বলার আগে একটু খালি বলে রাখি, যেটা আমরা একটু আগে যেটা বলেছিলাম যে আমাদের লিম্ফ নোডস যখন হয় বা এটা যে গুটি বা বলি ঘাড়েটার এগুলো, মানে সব গুটি হলেই যে এটা লিম্ফোমা তা কিন্তু না, কারণ এই গুটি কিন্তু অনেক নর্মাল কারণে হতে পারে। এবং এটা আমাদের অনেক ফ্যামিলিতে আছে, এটা খুব একটা কমন কিন্তু জিনিস যে আমাদের ঘাড়ে ছোট্ট একটা চামড়ার নিচে তেঁতুল বিচির মতো একটা ছোট জিনিস পাচ্ছি, হাত দিচ্ছি, যে এটা একটা, তো অনেকে দেখলেই তো ওটা টিউমারেই মনে করে। হ্যাঁ, আমরা তো যেমন দেখি যে একটু ঠান্ডা লাগছে, এখানে একটু লিম্ফ নোড ফুলে যাচ্ছে, এরকম হচ্ছে, হ্যাঁ, আবার হতে ঠিক পারে, হয়ে হতে যাচ্ছে। পারে সেটা। সো দেখা যায় যে আমাদের অনেকের টনসিল থাকে, যে বারবার টনসিলের সমস্যা হয়, তাদের যুগুলো ডায়াক্সিক লিম্ফ নোড দুই পাশে আছে, হাত দিলে পাওয়া যায় যে এখানে ফুলে আছে। তো অনেক সময় হয় এটা বিভিন্ন কারণে হতে পারে, যে লিম্ফ নোডস কিন্তু শুধু যে হলেই যে তার ক্যান্সার হচ্ছে তা না, এটা ক্যান্সার ছাড়াও নর্মাল ইনফেকশনের ক্ষেত্রে হতে পারে, সেটা আমরা পরে বলবো আর কি। আর ক্যান্সার লিম্ফোমা, হ্যাঁ লিম্ফোমার প্রকারভেদ তো আছেই, দু ধরনের আমরা বলি, এটা হজকিন্স এবং নন হজকিন্স লিম্ফোমা নামে আর কি। এটা ট্রিটমেন্টের পারপাসে, ট্রিটমেন্টের খাতিরে আমরা এটাকে শান্ত এভাবে ভাগ করি আর কি, যে হজকিন্স লিম্ফোমা, নন হজকিন্স লিম্ফোমা। এটা কিছু শান্ত যে প্যাথোলজিক্যাল, হিস্টোপ্যাথোলজিক্যাল তার ফাইন্ডিংসের উপর ডিপেন্ড করে এটা আসলে আচ্ছা আচ্ছা। ভাগ করা হয়। তবে হ্যাঁ, হজকিন্স লিম্ফোমা ঠিক আছে, এটা নন হজকিন্স লিম্ফোমা আমি বলি যে ইটসেলফ একটা সমুদ্র, এখানে প্রায় অলমোস্ট 70-80-90 মানে একটা ভাগ আছে নন হজকিন্স লিম্ফোমায়। নন হজকিন্স লিম্ফোমা, কিছু কিছু লিম্ফোমা ক্যান্সার হলেই যে খুব মারাত্মক অবস্থা বা তা না। নন হজকিন্স লিম্ফোমাতে যেমন দেখা যাচ্ছে কিছু কিছু খুব স্লো গ্রোয়িং, খুব ধীরে ধীরে হয়, ওভার ইয়ার্স, অনেক বছর ধরে তার সিমটম হচ্ছে। কিছু আছে অ্যাগ্রেসিভ, কিছু আছে ভেরি অ্যাগ্রেসিভ, একেবারে দেখা যায় উইকস টু মান্থসের মধ্যেই একটা মানে চিকিৎসা না করলে খুব খারাপ হয়ে যাচ্ছে। সো ওই ধরনের আছে, এর নাম আছে ধরেন আমাদের, আমরা সাধারণত ফলিকুলার লিম্ফোমা বলি, এটা একটু স্লো গ্রোয়িং। আবার ডিফিউজ লার্জ বিসেল লিম্ফোমা, এটা বাংলাদেশের সবচেয়ে কমনেস্ট, ডিএলবিসিএল বলি, এটা সবচেয়ে কমনেস্ট নন হজকিন্স লিম্ফোমা। আরেকটা হচ্ছে যে বার্কিস লিম্ফোমা, বাচ্চাদের সাধারণত হয়, এটা খুব ভেরি অ্যাগ্রেসিভ টাইপের আর কি। তার মানে বাচ্চাদেরও হচ্ছে, বড়দেরও হচ্ছে। Yes. এরকম কি কোনো ব্যাপার আছে যে এদের ক্ষেত্রে বড়দের বেশি ঝুঁকিতে আছে, এরা বাচ্চাদের ক্ষেত্রে বেশি ঝুঁকিতে আছে, এরকম? ইয়েস, এটা একটা খুব সুন্দর প্রশ্ন। আসলে এই ক্ষেত্রে যেটা মূলত হয় যে আমরা সাধারণত ক্যান্সার বলতে বুঝি কিন্তু যে এটা ডিজিজ অফ আপনার একটু যাদের বয়স বেশি, একটু অ্যাবভ 60 অর প্লাস, এরকম সাধারণত এই বয়সে সাধারণত আমরা, বা 50-55 প্লাস বা 60 প্লাস, এই ক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে ক্যান্সারের প্রাদুর্ভাবটা বেশি থাকে। কিন্তু লিম্ফোমার ক্ষেত্রে কিন্তু এটা বাচ্চাদেরও হতে পারে। বাচ্চাদের যে বললাম বার্কিস লিম্ফোমা, এটা সাধারণত আফ্রিকান কান্ট্রিতে বেশি হয়, বাংলাদেশে হয় খুব কম, তারপর হয়, কিন্তু এটা হতে পারে ইয়াং এজের ক্ষেত্রে। হজকিন্স লিম্ফোমা, এটা আমরা দুটা বলি, বাইমোডাল বলি, যে দুটো, একটা ইয়াং এজের হতে পারে, যে 20-30 বছরের এই বয়সের মানুষদের হতে পারে, আবার একটা গিয়ে 50 পরে, ওই সময় এটা হয় আর কি। সো দ্যাট এই ধরনের এই লিম্ফোমা ক্যান্সার, এটাই একমাত্র যে আমরা বলি যে শুধু বয়স্ক মানুষের না, এটা বাচ্চাদেরও হতে পারে আর কি, এবং হয়। তো এই যে লিম্ফোমা যদি হয়ে থাকে, তাহলে তো নিশ্চয়ই উপসর্গ হবে, যেমন আপনি বলছিলেন যে খুব সহজে আমরা বুঝতে পারি যদি ঘাড়ের কিছু হয়। এছাড়া আর কি কি উপসর্গ থাকতে পারে সাথে? জি, এটা আসলে হ্যাঁ, এটাই বলেছিলাম। তবে আমি আরেকটু বলি এখানে, সবাই যারা দেখছে আর কি, দর্শকরা, যে মানে এটা কিন্তু একটা রেয়ার ডিজিজ, আর সব ক্যান্সারই কিন্তু রেয়ার ডিজিজ। কাছে কিছু হলেই যে ক্যান্সার হয়ে গেছে, এটা সবার মানে এই ধারণাটা নেই আনা যে আমার একটা গুটি হয়েছে নাকি ক্যান্সার হয়ে গেল, ভয় তো জি, জি, লাগেই। জি। তবে হ্যাঁ, ক্যান্সার এবং লিম্ফোমা তো বাংলাদেশে 18 কোটি মানুষ, প্রতি বছরে 6-7-8 হাজার হয়তো লিম্ফোমা পাচ্ছি আমরা, হয়তো বা আরেকটু বেশি হতে পারে। তো আসলে এটা রেয়ার ডিজিজই। আর আমাদের যে সিমটমসগুলো হয় সাধারণত, এটা অনেক ক্যান্সার আছে যারা শরীরের ভেতরে থাকে, ওটা কিন্তু অনেক সময় আপনার এখানে আগে অন্য প্রোগ্রাম করে গেছে, তারা হয়তো বলে থাকবে যে না, ভিতরের ক্যান্সারগুলো আমরা সাধারণত বুঝতে পারি না। তবে লিম্ফোমা যেটা, এটা কিন্তু বোঝা যায়, সিমটম সে প্রকাশ করে। আচ্ছা। তো মূলত ফার্স্ট সিমটম যেটা আসে, যে তার শরীরের বিভিন্ন জায়গায়, যেটা আমরা একটু বারবার বলছি, যে চাকা নিয়ে আসে বা গুটি নিয়ে আসে ঘাড়ে দুই পাশে, এবং ঘাড়ের সামনে থাকলে এটা বেশি সিগনিফিক্যান্ট। অনেক সময় ঘাড়ের পেছন দিকে আমাদের দেখা যায় যে একটা দুটো অনেকেরই থাকে, ইভেন যাদের মাথায় খুশকি বেশি থাকে তাদেরও দেখা যায় দুই একটা ঘাড়ের লিম্ফ নোডস আছে। তবে যদি ঘাড়ের সামনের অংশে থাকে, আমরা অ্যান্টেরো সার্ভিক্যাল চেইন বলি দুই পাশে, এবং এই উপরে সুপ্রাক্লাভিকুলার রিজন, এটা খুব সিগনিফিক্যান্ট। যদি এক্সিলার থাকে এবং কুচকির মধ্যে থাকে, এটা লিম্ফ নোডস নিয়ে আসতে পারে। এছাড়া আরও কিছু কমন সিমটমস থাকে, ধরেন যদি লিম্ফ নোডের বাইরে থাকে, অনেক সময় আমরা দেখি যে তার ইউনিলেটার টনসিল, যে তার দুটা টনসিলের মধ্যে একটা ফোলা এবং অনেক বড় হয়ে গেছে, কিন্তু এক আচ্ছা। পাশে টনসিল নেই এবং অনেক দিন ধরে আছে, এটা কিন্তু অ্যাবনর্মাল। জি। সাধারণত ইনফেকশনের জন্য ঠান্ডা লাগলে যে টনসিল হয়, এটা কিন্তু দুটো টনসিল বড় হবে এবং ব্যথা হবে, অনেক সময় দেখা যাচ্ছে পেনলেস হয় এবং বড় হয়ে যাচ্ছে। তারপরে আমাদের এখানে দেখা এই ম্যাচ থাকে, গালের মধ্যে হয়তো টিউমার মধ্যে ফুলে যাচ্ছে, চোখের উপরে ফুলে উঠছে, এরকম হতে পারে। মানে সাইনোনেজাল, অরবিটাল, এগুলো সাধারণত কমনলি এই মাথা এবং গলা এই রিজনে থাকে। এছাড়াও পেটের মধ্যে চাকা থাকতে পারে, লিভার স্প্লিন থাকতে পারে, এবং কিছু জেনারেল সিমটম থাকে, যেটা হচ্ছে যে আমাদের ফিভার, এটা একটা জ্বর, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যুস, যে তার একটা অনিয়মিত একটা জ্বর থাকতে পারে, বা নিয়মিত একটা স্লো মানে একটা লো গ্রেডের একটা ফিভার থাকতে পারে, যে 99, 100, 101, আবার হয়তো অনেক 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস ধরে হচ্ছে, অথবা টানা 15 দিন জ্বর থাকতেছে, 10-15 দিন আমি ভালো থাকছি,
এবং আবার 15 দিন পর আবার জ্বর আসছে, এরকম রিকারেন্ট ফিভার হচ্ছে। পার্সেন্ট একটু ওয়েট লস, আনইউজুয়াল ওয়েট লস বলি, যে আমি খাওয়া দাওয়া ঠিক মতো খাচ্ছি বা যতটুকু পারছি, কিন্তু আমার ওজন কমে যাচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যুস হচ্ছে, যেটা আমি বলবো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার নাইট সোয়েটস, মানে রাত্রেবেলা ঘুমের মধ্যেই কিন্তু অস্বাভাবিক আপনার সোয়েটিং, ঘাম হয়। এবং এত বেশি কখনো কখনো ঘাম হয় যে আপনার যে তার বেডশিট বা চাদর যেটা আছে চেঞ্জ করতে হবে, তার যে ইয়ে আছে যে যেটা সে ক্লথ যেটা পরে, এটাও কিন্তু চেঞ্জ করতে হয়। তো নাইট সোয়েট এবং আনইউজুয়াল ইচিং, যে আমার কোনো স্কিনে কোনো সমস্যা নেই, কোনো আমার এক্সিমাটিক অন্য কিছু নেই, কিন্তু আমার শরীর চুলকাচ্ছে। সো এটাও একটা সিমটম হতে পারে আর কি। তবে আমি একটু বলি যে আপনার যে লিম্ফ নোডস যেগুলো থাকে, মানে আমি বলি যে ঘাড়ে এটা কিন্তু পেইনলেস হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা ব্যথা হবে না, পেইনলেস হবে, এবং আমরা যেটা বলি একটু রাবারের মতো হয়। কিন্তু টিউবারকুলোসিসে বাংলাদেশে কিন্তু গ্ল্যান্ড টিবি হয়। হ্যাঁ, গ্ল্যান্ড যক্ষা তো টিবি খুব হয়, এটাও common, কিন্তু এই ধরনের একইভাবে নিয়ে উপসর্গ আসে। আছে। গ্ল্যান্ড টিবি যেটা বলি আমরা, টিউবারকুলার লিম্ফোডেনাইটিস, গ্ল্যান্ড টিবি থাকে, এটা কিন্তু কমন বেশি, টিবি লিম্ফোমার চেয়ে কমন বেশি। সো ওই সময় কিন্তু ওইখানে যেটা হয় যে ওদের একটু ক্যারেক্টারটা অন্যরকম থাকে লিম্ফোসগুলার, যে একটা আরেকটার সঙ্গে লেগে থাকে সাধারণত। জি। কিন্তু লিম্ফোমাতেও সাধারণত অনেক সময় লেগে থাকে, কিন্তু লিম্ফোমাতে একটু রাবারি হয়, পেইনলেস হয়। সো তখন আমরা পেইন থাকলে কিন্তু প্রোটেক্টিভ এই লিম্ফ নোডের বিষয়ে। যখন লিম্ফ নোড ব্যথা থাকবে, তার মানে ধরে নিতে হবে যে আমার কোনো খারাপ কিছু হয়নি। কিন্তু যদি পেইনলেস এরকম গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ ইনক্রিজিং থাকে, বাড়তে থাকে ধীরে ধীরে, তখন একটু নিতে হবে যে না, সো ব্যথা থাকলে ভালো। আচ্ছা, আপনি তো উপসর্গগুলোর কথা বললেন, এবং যক্ষার কথা চলে আসলো। আসলে যক্ষা এই ধরনের উপসর্গ আমরা শুনি, দেখতে পাই। যক্ষার ক্ষেত্রে অনেকে বলে এফএনএসি একটি পরীক্ষা করতে হবে এবং তার মাধ্যমে যদি কিছু পাওয়া যায় সেই অনুযায়ী চিকিৎসা। লিম্ফোমার ক্ষেত্রেও কি একই রকম কিনা? হ্যাঁ, লিম্ফোমাতে আসলে আমরা যে ট্রিটমেন্ট, মানে আপনার যে চিকিৎসা যাওয়ার আগে তো আমাদের রোগটা আগে ধরতে হবে, জি। এবং রোগটা ধরতে হবে একেবারে, মানে একদম সুনিপুণভাবে ধরতে হবে রোগটাকে। আমি এখানে ধরার মধ্যে একটা জিনিস ধরি, যেমন হচ্ছে ধরেন আমাদের ক্ষেত্রে কোনো কারো জ্বর থাকলো, আমরা সাধারণত সবাই জানি যে ভাইরাল ফিভার 5 দিন থাকে, এরপরে 7 দিনের পরে আর থাকে না। 7 দিন পরে জ্বর যদি পার হয়ে যায়, তাহলে আমরা ধরে নিই যে এটা আর ভাইরাল ফিভার না, ভাইরাস জ্বর না, অন্য কিছু জ্বর হতে পারে। তো সেই ক্ষেত্রে অনেক সময় আমরা দেখা যায় টেস্ট করলাম, তার টাইফয়েড আসলো না, কিন্তু যিনি চিকিৎসা করছেন উনি মনে করছেন যে না, আমি এটা এন্টারিক ফিভারের চিকিৎসা দিব, ক্লিনিক্যালি তার মনে হচ্ছে ট্রিটমেন্ট উনি কিন্তু দিতে পারে, এটাকে আমরা এম্পেরিক্যাল বলি। জি। ঠিক আছে, ইভেন এম্পেরিক্যালি আমরা টিউবারকুলোসিসের চিকিৎসাও দিতে পারি, টিবির চিকিৎসাও। ট্রিটিং ফিজিশিয়ান যদি মনে করে যে আমি তাকে টিবির আমি এটা তাকে ট্রায়াল দেবো, তো সে দিতে পারে, উনি এটা দিতে পারেন, কারণ এটা আমাদের গাইডলাইন কিন্তু আছে। কিন্তু আমরা কিন্তু এই ক্যান্সার ডায়াগনোসিস ক্ষেত্রে, লিম্ফোমার ক্ষেত্রে এরকম এম্পেরিক্যাল কোনো ট্রিটমেন্ট দেওয়ার সুযোগ নেই। আমাকে একেবারে সঠিক জিনিসটা ডায়াগনোসিস করতে হবে, কারণ আমাদের ট্রিটমেন্টগুলো খুব স্পেসিফিক। সঠিক জিনিসটা ডায়াগনোসিস করতে হবে, কোনো অ্যাজাম্পশন করে, মানে ধারণা প্রসূতভাবে একটা ট্রায়াল বেসিসে আমরা কিন্তু চিকিৎসা দিতে পারবো না উইদাউট ডেফিনিট ডায়াগনোসিস। সো আমাদের ডায়াগনোসিসের ক্ষেত্রে লিম্ফোমার যেটা সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আমাদের টিস্যু ডায়াগনোসিস করতে হবে, মানে যেখান থেকে সে সোয়েলিংটা হয়েছে ওইটার ভিতর থেকে আমাদেরকে টিস্যুটা নিতে হবে। এবং এই নিয়াটা মূলত আমরা আসলে বলি যে আমরা বাংলাদেশে এফএনএসি যেটা হচ্ছে যে আমাদের একটা নিডিল দিয়ে টেনে, ওই নিডিলের মাথায় যতটুকু থাকে সেটুকু দিয়ে আমরা স্লাইড করে সাধারণত দেখে যে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট যেটা করা হয়, সাইটোলজি রাদার, জি জি। এই রিপোর্টটা করে দেখা হয়। তো এটা আগে থেকে হয়ে আসতেছে, আমরা এখন তবে আমরা এটা ডিসকারেজ করি, যে বলি যে না, যদি একটা থাকে, কখনো যদি মনে করেন যে একটা লিম্ফ নোডস পাচ্ছি বাইরে, তাহলে কিন্তু ওটা আমার জন্য খুব ভ্যালুয়েবল একটা জিনিস। আমি যদি হয়তো নিডল প্রিক করি বারবার, এটা হলে কি হয়, এটার আর্কিটেকচার নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা চাই যে ওটা এক্সিশনাল বায়োপসি বলি, যেটা কেটে পুরো জিনিসটা সুন্দর করে বের করে নিয়ে আসতে, মানে ছোট্ট একটা আলুর মধ্যে আপনি বের করে আনেন, এবং আলু যেভাবে আমরা গোল চিপসের মতো করে স্লাইস করা হয়, সো স্লাইস করলে একটা সুন্দর সাইজ থাকবে। ওই স্লাইসটা যদি আমার মাইক্রোস্কোপের নিচে দেখা হয়, তাহলে কিন্তু ওনাদের ক্ষেত্রে রোগটা ধরার জন্য এটার মানে খুব সহজ হবে আর কি। আর এটা হচ্ছে দেন আরও কিছু আমরা সাপোর্টিভ ইনভেস্টিগেশন তো করবোই, যে তার লিম্ফ নোডসগুলো কত দূর পর্যন্ত আছে, শুধু কি গলায় আছে নাকি বুকে আছে, কারণ বুকে আর পেটেও কিন্তু থাকে, এটা কিন্তু আমরা বাইরে থেকে তো দেখতে পাই না, যে আমাদের বুকের মধ্যে থাকে মেডিসিনাম বলে, যেটা অ্যাবডোমিনাল ইন্টার অ্যাবডোমিনাল লিম্ফ নোডস থাকে। সো এগুলো সাধারণত আমরা তখন হয়তো বা এক্স রে, আলট্রাসোনোগ্রাম, অথবা আমরা সিটি স্ক্যান করি আর কি, সিটি স্ক্যান করে দেখি যে ওসব জায়গায় আছে কিনা, থাকলে হয়তো আমরা পরবর্তীতে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট করতে দিই। এবং হিস্টোপ্যাথোলজি রিপোর্টে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যুস আছে, যেটা আমাদের দেশে, বাংলাদেশে এখন হচ্ছে, যেটা খুব কমনেস্ট, যেটা মানে খুব ইম্পর্টেন্ট, যেটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। এই আমাদের হিস্টোপ্যাথোলজি থেকেই কিন্তু আগে কোনো এক সময় আমরা হিস্টোপ্যাথোলজি করার পরেই ট্রিটমেন্ট দিয়ে দিতাম, কিন্তু এখন এটা একদম নেই। বাংলাদেশে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এটা খুব স্পেসিফিক একটা টেস্ট, এটা বাংলাদেশের অনেক জায়গায় হচ্ছে, এবং এটা আপনার ডায়াগনোসিসের অ্যাকুরেসি একদম অলমোস্ট 100%। কিন্তু শুধু যদি আমরা বায়োপসি করে রিপোর্ট যেটা হয়, এটার কিন্তু ডায়াগনোস্টিক অ্যাকুরেসি 70% or 75%, আচ্ছা। এটাই আর কি।
আর ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আর হিস্টোপ্যাথোলজির মধ্যে যে মেইন ফারাকটা এটা, যেটা অনেক সময় আমরা দেখি যে হিস্টোপ্যাথোলজি বায়োপসি রিপোর্ট এনে আমাদেরকে বলে স্যার আমরা তো টেস্ট করে ফেলছি, আমাদের সব করা শেষ, আমাদের ট্রিটমেন্ট দেন। কতটুকু করেছেন যে আমাদের বায়োপসি রিপোর্ট এনেছি। কিন্তু আমি যেটা বলি যে বায়োপসি রিপোর্টটা অনেকটা এরকম যে ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আপনার বাসা কোথায়, তো আপনি হয়তো বললেন যে না, একটা জেলার নাম বললেন, লেটার সাপোজ ধরেন সে গোপালগঞ্জ জেলায় আমার বাসা। তো এখন আমি যদি আপনার নাম লিখে গোপালগঞ্জ লিখে কোনো চিঠি ছেড়ে দিই, এটাকে আপনার বাসায় কিন্তু পৌঁছাবে না, কারণ এটা কিন্তু পুরো অ্যাড্রেসটা নাই। জি সো জি দ্যাট আপনার উপজেলার নাম লাগবে, আপনার গ্রামের নাম লাগবে, পাড়া মহল্লা এবং আপনার বাসা নাম্বার, হোল্ডিং নাম্বার লাগবে। সো দ্যাট ওইটা লিখে আমি চিঠিটা দিয়ে দিলে আপনার বাসায় পৌঁছে যাবে। তো আমি এটা বলি যে বায়োপসি হচ্ছে শুধু জেলার নাম বলে, কিন্তু আমার যে আরও যে ক্লাসিফিকেশন আছে, আরও যে ক্রাইটেরিয়া আছে এবং স্পেসিফিক যে ডায়াগনোসিসে পৌঁছানোর জন্য আমার ইমিউনোহিস্টোকেমিস্ট্রি টেস্টটা করা লাগবে। আগে এটার জন্য আমাদের অনেক বাইরের হেল্প নিতে হতো, এখন আমাদের দেশে এটা একদম খুব সুন্দরভাবে হচ্ছে এবং গুড কোয়ালিটি রিপোর্ট প্রডিউস হচ্ছে আর কি। সো আমরা অবশ্যই, আমরা যারা এখানে ইভেন যদি আমার মেসেজটা কোনো ডক্টর পর্যন্ত পৌঁছায়, আমরা যারা অন্য সাবজেক্টের আছি, জি সো আমি ওনাদের সবাইকে বলতে চাই যে বায়োপসি শেষ টেস্ট না। আমরা অবশ্যই বলবো যে বায়োপসির পরে যেন সব ক্ষেত্রে যত রকমের টিউমার আছে বডিতে, মাথা সব থেকে পা ক্ষেত্রেই। পর্যন্ত সব, ইভেন টিউবারক্লোসিস যদি আমি সাসপেক্ট করি যে আমার লিম্ফ নোডে টিবি হচ্ছে, সেক্ষেত্রে যদি আমি সাসপেক্ট করি, আমি অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো আমরা যেন ইমিউনোহিস্টোকেমিস্ট্রি টেস্টটা করে একেবারে অ্যাকুরেট হয়, তারপর আমরা ট্রিটমেন্টটা শুরু করি আর কি। জি আমরা লিম্ফোমা নিয়ে অনেক ধরনের অজানা তথ্য জানছি আস্তে আস্তে। তো যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় স্টেজিং খুব গুরুত্বপূর্ণ, যে স্টেজ করতে হবে যে কতটুকু ছড়িয়ে গেছে। লিম্ফোমার ক্ষেত্রে এরকম স্টেজিং কিভাবে করতে হয় বা আদৌ করার প্রয়োজন আছে কিনা? হ্যাঁ হ্যাঁ আছে, এটা লিম্ফোমার ক্ষেত্রে অবশ্যই স্টেজিংটার দরকার আছে। তবে আমাদের অনেকে এসে বলে যে ব্লাড ক্যান্সার, যেহেতু আমি আগে বলেছি যে আমরা একটু তরলে ক্যান্সার যেমন অ্যাকিড লিউকেমিয়া, ক্রনিক লিউকেমিয়া, এমএলএল এগুলো ছিল, সিএলএল, সিএমএল, ওইসব জায়গার ক্ষেত্রে আমাদের স্টেজিংটা প্রয়োজন হয় না। কিন্তু সাধারণত স্টেজিং মূলত যেটা আসলে সলিড ক্যান্সার যেগুলো, এগুলো সবারই, সেটা হচ্ছে হজকিন্স লিম্ফোমা অথবা আদার যেন সলিড ক্যান্সার, সবগুলোর জন্য স্টেজিংটা ইজ ইম্পর্টেন্ট। স্টেজিংটা মূলত দরকার হচ্ছে যে আমরা আসলে স্টেজিংয়ের উপর ডিপেন্ড করে আমরা ট্রিটমেন্টটার প্রোটোকলটা তৈরি করি আর কি, যে আমরা কোন স্টেজে কোন চিকিৎসাটা দিব এবং এটা ডিউরেশন অফ ট্রিটমেন্টটা কতদিন হবে আর কি, কতদিন দিব বা কয় সাইকেল আমরা থেরাপি দিব এটাই। তো স্টেজিং করার জন্য আমরা সাধারণত আসলে এটা বেসিক্যালি আমরা ডিপেন্ড করে, আসলে আমরা অনেকটা এটা ফাইন্যান্সিয়াল একটা মানে রোগীর যে অর্থনৈতিক অবস্থার উপরে আমরা ডিপেন্ড করেই কিন্তু আমরা বাংলাদেশে আমরা যেটা করি, যে ট্রিটমেন্ট করি, এটা অর্থনৈতিক অবস্থার উপর ডিপেন্ড করে আমাদের স্টেজিংটার জন্য করতে হয়। কমনলি যেটা আমরা করি যে আমরা সাধারণত দেখি যে তার কোথায় আছে আর কি। আমরা সাধারণত 4টা স্টেজ আছে, আমরা লিম্ফোমা 4 স্টেজে আছে সাধারণত। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে পেটের যে পর্দা, বুক এবং পেটের মাঝে ডায়াফ্রাম, এর উপরে নিচে, এটা একটা ইম্পর্টেন্ট, যে একদিকে থাকলে স্টেজ 1 2, সাধারণত দুই পাশে থাকলে স্টেজ 1 এরকম, বা তারপরে স্টেজ 2 থাকে যে দুই সাইড ডায়াফ্রামের বোথ সাইড এরকম পড়ে আছে। আমরা এত সাধারণত করি যে বোন ম্যারো করি আর কি। অনেক সময় আমাদের যে বোনের হাড্ডির ভিতর থেকে যেটা ক্যালসিয়াম বলি, যেটা আগে বলেছি, ওটা একটু ট্রিপ বা করে আমরা নিডল দিয়ে একটু বের করে নিয়ে এসে ওখানে দেখি যে অতদূর পর্যন্ত ছড়িয়েছে কিনা আর কি এটা। আরেকটা হচ্ছে যেটা কমনলি করা হয় না ইউজুয়ালি শুরুতেই আমাদের, বা যাদের অর্থনৈতিক আছে, যে পেট সিটি স্ক্যান, জি হোল বডি পেট সিটি স্ক্যান, এটা সাধারণত করলে খুবই ভালো, যে তার আমরা একদম পুরো বডির পেট সিটি স্ক্যান করি। তো এটা আসলে একটু কস্টলি, আমরা সাধারণত আমাদের বাইরে যেটা করতে হয় প্রায় 60-65,000 টাকা, 50+ এরকম লাগে। আর আমাদের সরকারিভাবে কিন্তু এটা আছে, অনেক জি জায়গায় জি আছে। একেবারে আমাদের অনেকেই জানেন, আমাদের সাভারে কিন্তু অ্যাটমিক এনার্জি কমিশন যেটা আছে, গণকবাড়ি সাভারে, ওখানে খুব সুন্দর মেশিন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট মেশিনদের মধ্যে ওটা মেশিন আছে। এখন এটি অ্যাটমিক এনার্জি যে আণবিক শক্তি কমিশনের যে মেডিকেল কলেজগুলোর সঙ্গে যেসব অফিস আছে, প্রায় তাদের সব জায়গায় তো সব এখন জায়গায় আছে। এখন মোটামুটি করে ফেলেছে। তো এটা একটা সমস্যা হচ্ছে, সিরিয়াল পেতে সময় লাগে, 3-4 মাস লেগে যায়। ফলে শুরুতেই আমরা 2-3 দিনের মধ্যে হয়তো করতে হয়, ট্রিটমেন্ট শুরু করবো, আমরা সরকারিভাবে সিরিয়ালটা পাই না। তবে হ্যাঁ, ট্রিটমেন্ট শেষ করার পরে আমরা যখন তার যে আমরা রিমিশন স্ট্যাটাস, যে তার কতটুকু রোগ চলে গেল, এটা দেখার জন্য আমরা কিন্তু এই করি, এবং সরকারিভাবে করলে এটা হয়তো 25,000-25,000 মতো খরচ হয় আর কি। তো আমরা যদি পেট সিটি করতে না পারি, অনেক সময় দেখা যায় যে আমরা একটু বুকের এক্সরে করে, পেটের আল্ট্রাসাউন্ড করেও সিদ্ধান্ত নিতে পারি, অথবা আমরা সিটি স্ক্যান করি। সিটি স্ক্যান, আমরা সিটি নেক, চেস্ট, অ্যাবডোমেন করেও দেখি যে আমাদের কত দূর গেছে, কত দূর পর্যন্ত ছড়ানো আছে আর কি। এইভাবে করে দেখি। আর এছাড়া আমরা কিছু ব্লাডের আদার্স কিছু টেস্ট, এগুলো আমরা করি, কমন টেস্টগুলো করি, যে তার রক্ত স্বল্পতা আছে কিনা, এটাও দেখি। রক্ত স্বল্পতা থাকলে আমরা সাধারণত ধরে ফেলি যে না, এটা হয়তো বা বোন ম্যারোতে পর্যন্ত পৌঁছে গেছে। সো এটা হলে, বেশি হলে, যেমন লিভার ইনভলভমেন্ট হয়ে গেল যদি আমরা সাধারণত বলি, তাহলে স্টেজ 4। লিভার যদি ইনভলভ হয়, মানে যকৃত ইনভলভ হয়, স্টেজ 4। বোন ম্যারো অস্থিমজ্জার ভিতরে গেলে স্টেজ 4। তো স্টেজটা আসলে প্রয়োজনীয়তা আছে আর কি, এভাবে করা হয়। জি, তো আমরা তো সব পার্টি করলাম, এখন চিকিৎসার কথা আসে। চিকিৎসা কিভাবে দিতে হবে? আসলে চিকিৎসা হচ্ছে যে আমাদের এটা ইম্পর্টেন্ট ইস্যুস, যে আমরা ট্রিটমেন্টটা দিব। আমরা সাধারণত কেমোথেরাপিটা ইউজ করি এখানে বাংলাদেশে। আমরা কেমোথেরাপির সঙ্গে আদার অপশনস যেগুলো আছে, যেটা রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি আছে, এবং লাস্টলি হচ্ছে যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন।
এবং আমি কিন্তু এটা একটু মানে আজকে একটু মানে একটু জোর দিয়ে বলতে চাই যে আমরা কিন্তু এখন বাংলাদেশে আমরা অনেকটা মানে মানে নির্ভরশীল হয়ে গেছি, মানে সেলফ সাফিসিয়েন্ট আমরা, যে হ্যাঁ স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। স্বয়ংসম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ আমরা হয়ে গেছি যে আমাদের এই চিকিৎসাগুলোর জন্য বাংলাদেশে। আমাদের দেশে এখন যে আমাদের আগে কিন্তু আমাদের যে কেমোথেরাপির ড্রাগসগুলো ছিল এগুলো কিন্তু বাংলাদেশে আসতো না, আমরা বাইরের ওষুধগুলো ইউজ করতাম, ফাইজারের ওষুধ ইউজ করতাম, অনেক সময় অফিসিয়ালি হয়তো আসতো না, অন্যভাবে রোগীর ম্যানেজ করতে হতো। তো এখন কিন্তু বাংলাদেশে অনেক প্রোডাক্ট তৈরি হচ্ছে, অনেক অনেক কোম্পানি চলে আসছে, তারা কিন্তু এই প্রোডাক্ট কেমোথেরাপিস প্রোডাক্টগুলো, এবং এগুলো কিন্তু অল্প দামে পাচ্ছি। আগে কিন্তু একটা ওষুধ কিন্তু অনেক টাকা লাগতো কেমোথেরাপির দামগুলো, এখন একটা একটু বললাম যে হজকিন্স লিম্ফোমা একটা কেমোথেরাপি 5,000 5,500 টাকার মধ্যে কিন্তু একটা সাইকেলের কেমোথেরাপি আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের দেশে যেমন আমাদের আজকে যারা স্পন্সর ওনাদের রেনাডা ফার্মাসিউটিক্যালস আছে, বিকন ফার্মাসিউটিক্যালস, হেলথ কেয়ার, আরও অনেকগুলো ফার্মাসিউটিক্যালস আছে, ইনসেপ্টরা, স্কোয়ার, সবাই মোটামুটি বানাচ্ছে ক্যান্সার ড্রাগস। সো তাদের ওষুধগুলো অ্যাভেলেবেল আছে বাংলাদেশে, আমরা পাচ্ছি। ইভেন আমরা যেটা বলি যে ইমিউনোথেরাপি এবং টার্গেট থেরাপি ড্রাগগুলো, এগুলা কিন্তু অনেক বেশি, একসময় আমরা এগুলো চিন্তাই করতে পারতাম না, এখন কিন্তু আমরা এগুলো হরহামেশা ইউজ করতেছি, বাংলাদেশে ইউজ করছি, এগুলো দিচ্ছি। রেডিওথেরাপি যদি প্রয়োজন লাগে, আমাদের সাধারণত খুব বেশি প্রয়োজন লাগে না, বাট কখনো কখনো লাগে, আমরা রেডিওথেরাপির হেল্প নিচ্ছি আর কি। আর কখনো যদি আমরা যেটা বলি রিল্যাপস রিফ্র্যাক্টরি, যে আমাদের ওষুধে কাজ হচ্ছে না, পরবর্তীতে হয়তো বা রিল্যাপস করলো, তখন আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। এবং সুখের খবর হচ্ছে যে বাংলাদেশে কিন্তু সরকারি বেসরকারি দুই ক্ষেত্রেই কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, আচ্ছা, এবং হচ্ছে মানে অনেকগুলো সেন্টার করছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। এটা আমি একটু সবাইকে বলি যে আপনারা একটু এটা এনশিওর হন, খোঁজ নেবেন, ইনশাল্লাহ এখানে বাংলাদেশে প্রচুর জায়গায় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে আর কি। তো এটা একটা ডেফিনিট ট্রিটমেন্ট অপশন আর কি ইয়ার জন্য, লিম্ফোমার জন্য। তো এই কাদেরকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রয়োজন হবে এবং কাদের ক্ষেত্রে জাস্ট কেমোথেরাপি দিয়ে কাজ হয়ে যাবে, এরকম কি কোনো আসলে আমরা নিয়ম মূলত আছে দেখেন, কিনা? আসলে ট্রান্সপ্লান্টটা আমরা খুব বেশি তো আর করা হয় না, হয়তো বা 10 জনে একজন বা দুজন যারা পারে। একটু ট্রান্সপ্লান্টে একটু খরচ আছে। আমরা সাধারণত এখানে কখনো কখনো যদি আমরা বলি অটোলোগাস, যে নিজেরটা নিজেই যেটা করা হয় অ্যালোজেনিক, এখানে সাধারণত আমরা অটোলোগাস ট্রান্সপ্লান্টেশন করা হয়। তো এটা শেষের দিকের আর কি। শুরুতেই আমরা মূলত কেমোথেরাপিউটিক্সটা ইউজ করি, যেমন আপনি বলেছিলেন যে প্রকারভেদ 2 ধরনের, হজকিন্স, নন হজকিন্স। হজকিন্স লিম্ফোমায় আমরা সাধারণত যেটা ইউজ করি, এবিডি একটা প্রোটোকল আছে, এটা কমনলি ইউজ করা হয়। আরও কিছু ড্রাগস আছে, লেটেস্ট নতুন ড্রাগস আছে, যারা পারে এফোর্ড করতে পারে তাদেরকে আমরা এটা দিই। বাট নর্মালি সব সাধারণ মানুষের জন্য আমরা এবিডি প্রোটোকল ইউজ করি। এটা 15 দিন পর পর আসে, আমরা সাধারণত 4 সাইকেল বলি, 4 মাস 15 দিন পর পর ওনারা এসে আমাদের কাছে আসে। ইভেন আমরা কিন্তু এটা ডে কেয়ার বেসিসে ট্রিটমেন্টটা দেওয়া হয়। শুরুর দিকে হয়তো আমাদের সঙ্গে ওনারা কিছুদিন হলে, আমরা যদি ওয়ান্স আমরা ডায়াগনোসিসটা এবং পুরো ওয়ার্কআপটা যদি একবার করে ফেলার পরে আমরা কিন্তু তাদেরকে বলি যে আপনারা ডে কেয়ার বেসিসে আসবেন, আপনি সকালে এসে কেমোথেরাপি নিয়ে বিকালে চলে যাবেন, আচ্ছা, 15 দিন পর পর আসবেন। আর নন হজকিন্স লিম্ফোমাতে সাধারণত আমরা 21 দিন পর পর আসতে বলি। ওখানে আমরা কিছু কেমোথেরাপি ইউজ করি এবং ওখানে কিন্তু টার্গেটেড থেরাপি ইউজ করি। সবচেয়ে কমনলি একটা ড্রাগস আমরা ইউজ করি, যেটা CD20 মনোক্লোনাল অ্যান্টিবডি, যেটা আমরা বলি রিডুক্সিমাব। এগুলো একসময় কিন্তু আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখনও কিন্তু আমরা মনে করতাম যে খুব রেয়ারেস্ট। এখন কিন্তু আমরা খুব কমনলি এটা ইউজ করি, এবং এখন প্রাইজিংটাও বাংলাদেশে অনেক কমে আসছে, সো দ্যাট আমাদের এখানে মিডল ক্লাস, ইভেন লোয়ার মিডল ক্লাস, মানে যাদের ফাইন্যান্সিয়াল সলভেন্সি আছে, ওনারাও কিন্তু এই ওষুধগুলো ইউজ করতে পারতেছে, এবং এগুলোর আউটপুট খুবই ভালো, খুবই ভালো। জি। তো ক্যান্সারের ক্ষেত্রে তো একটি প্রশ্ন সবসময় থাকে যে ক্যান্সার মানে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। লিম্ফোমার ক্ষেত্রে এই ঝুঁকিটা আসলে কত বেশি? চিকিৎসা যদি না দেওয়া হয় এবং চিকিৎসা যদি দেওয়া হয়, দুই ক্ষেত্রে জানতে চাই। আসলে হ্যাঁ, এটাই তো আমাদের কিছু যে কথা প্রচলিত আছে না, যে ক্যান্সারের কোনো আনসার নেই, এরকম একটা কথা কিন্তু বাংলাদেশে ছিল। এটা খুব ভুল আসলে ছিল, আমি মনে করি এটা ভুল। আর এখন তো আমরা মনে করি যে হজকিন্স লিম্ফোমা কিন্তু মন্দের ভালো বলবো আমি, যে ক্যান্সার হয়েছে তো খারাপ, কিন্তু যদি হয় হজকিন্সে আমাদের দেশে আমরা বলবো যে এটার সাকসেস রেট, মানে পেশেন্ট রেমিশনে যাওয়া আমরা যেটাকে বলি, আমাদের আসলে কিছু কথা আছে, টার্মিনোলজি আছে, যে ভালো হয়ে গেছে আমরা সাধারণত বলতে চাই না। আমরা তাকে হয়তো প্রথমে বলি সে রেমিশন, মানে যে তার এটা রোগটা আপাতত তার নিয়ন্ত্রিত আছে। তারপরে আমরা তার বলি হয়তো যে ডিজিজ ফ্রি, প্রোগ্রেশন ফ্রি, সার্ভাইভেল, ডিজিজ ফ্রি, সার্ভাইভেল, ওভারঅল সার্ভাইভেল, মানে এরকম বিভিন্ন টার্মিনোলজি আমরা ইউজ করি আর কি। এবং তবে মোটামুটি যারা চিকিৎসা নেওয়ার পরে 5 বছর থাকে তাদেরকে আমরা বলি যে না, কিওর্ড। কারণ হয়তো এর মধ্যে আবার তার রিল্যাপস হওয়ার চান্স থাকে, কখনো কখনো হয়, সবসময় হয় না। বাট হজকিন্স লিম্ফোমা ক্ষেত্রে আমাদের দেশে আমরা যে প্রোটোকল ইউজ করি, এখানে 80-90% এর সাকসেস রেট আমাদের পেয়ে যাই। আর নন হজকিন্স লিম্ফোমা এখানে একটু কম, 60 থেকে 70% ক্ষেত্রে অথবা এটা মোটামুটি ভালোই রেসপন্স করে, মানে তার রিমিশনে চলে যায় আর কি। বাকিরা হয়তো কিছু আমরা বলি রিফ্র্যাক্টরি, যে তার ট্রিটমেন্ট রেসপন্স করছে না, তখন আমরা সেকেন্ড লাইন অপশন, থার্ড লাইন অপশনস আছে, শেষে না পারলে আমরা তো বোন ম্যারো ট্রান্সপ্লান্টের দিকে যেতে বলি, যারা পারে তারা করে ফেলে। জি। আমরা সবসময় দেখি ক্যান্সার রোগীর ক্ষেত্রে পরিবারের একটা ভূমিকা আছে। কিছু কিছু রোগ হচ্ছে বংশগত, আবার কিছু কিছু রোগে যদি আক্রান্ত হয় কেউ, সেখানে পরিবারের লোকজন ভাবে এটা কিছু আছে কিনা বা কি করব, কিছু মিথ এর সাথে জড়িত। তো এই ব্যাপারে একটু জানতে চাই যে লিম্ফোমার ক্ষেত্রে এই ধরনের কি কোনো কথা আছে কিনা? না, এর আসলে না, এটা ঠিক আছে, আমাদের দেশে তো আমরা এটা সবাই, এবং এটা আমরা খুব প্রতিদিনেই আমাদের ডেইলি প্র্যাকটিসে আমরা এটা ফেস করি।
অনেকে আছে যে আজকে ওইখানে আপনাদের এখানে এসেছি, তো একজন জিজ্ঞেস করেছে যে যাদের এই ক্যান্সার হয় তাদের একসঙ্গে এক বিছানায় শেয়ার করতে পারবে কিনা। কোনো সমস্যা নেই, এটা নেই। আর এটা ফ্যামিলি, আমরা আমরা আসলে বলে দিব যে আপনাদের কোনো এখানে জাস্ট খুব রেয়ারলি কিছু জায়গায় আছে, বাট আমরা অ্যাজ এ মানে একটা গ্রস ইয়াতে যে না আসলে ফ্যামিলির এরকম যে বংশগতভাবে এটা কোনো রোগ না, বংশগত রোগ না, তবে রিয়ালি কিছু থাকতে পারে বা আছে আর কি। এটা আমরা বলবো না এখানে, যেহেতু আমরা এটা প্রোগ্রাম, আমরা বলবো যে না ফ্যামিলির সঙ্গে আসলে এরকম রিলেশনটা নেই বা বংশগতভাবে এটা রোগ না আর কি এখানে। আর এটা ছোঁয়াচে বা রোগ না, বা একজনের হলে যে আরেকজনের হবে না। তবে সবাই এরকম বলে, অনেকে এসে বলে যে আমার তো বাবার খালু মানে খালা তো না, চাচা, বাবা চাচা দুজনেরই আমাদের ক্যান্সারে মারা গেছে, আমারও মনে হয় এটা হবে। এবং তারা সবসময় এসে বলে আমাকে একটু চেক করে দেখেন যে আছে কিনা, এরকম হয়। তবে যাই হোক, এটা এরকম না আর কি যে বংশগত কোনো রোগ না। জি, আমরা কথা বলতে বলতে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে একটু জানতে চাই আমাদের যারা রোগী রয়েছে এবং যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শগুলো। আচ্ছা, এখানে আমি একটু বলতে চাই, প্রথম কথা হচ্ছে যে এখানে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের একটা রোল যেটা আছে, বা রোগী বা তাদের আত্মীয় স্বজনদের জন্য যেটা রোল আছে, প্রথম কথা হচ্ছে যে আপনারা সবাই মানে আশ্বস্ত হন যে আমরা বাংলাদেশে এটার খুব ভালো চিকিৎসা হচ্ছে, উইদাউট এনি ডাউট, মানে কোনো সন্দেহ থাকার সুযোগ নেই। আমরা দিচ্ছি, আপনারা একটু খোঁজখবর নেন। আমরা আসলে মূলত যেটা বাংলাদেশে আমরা পিছিয়ে আছি কি, আমাদের প্রচারণা কম। আমরা কাজ করি একদম প্রচারণা কম, আমাদের ডাটা নেই, আমরা কোনো জায়গায় আমরা যা করছি তা ঠিকমতো দিচ্ছি না, করলে স্ক্যাটারলি হতে, যেমন আপনার প্রোগ্রামে এসে আমি আজকে বলে গেলাম। বাট এগুলো যদি আমরা যদি দেখা যায়, বিদেশে একজন ডক্টর উনি 10টা কেস ম্যানেজ করছে, উনি করে ওনার পুরো ডাটাবেস, 10টা কেস ডাটাবেস তৈরি করছে, ওটা নিয়ে প্রচুর গবেষণা কর্ম করছে এবং সারা পৃথিবী জুড়ে উনি বলে বেড়াচ্ছে, আমাদের সব প্রোগ্রামগুলো এসে বলতেছে। তখন আমরা মনে করি যে হ্যাঁ, উনি বিশ্বের নাম্বার 1 লিম্ফোমা স্পেশালিস্ট, এরকম হচ্ছে। কিন্তু আমাদের দেশে অনেক ডক্টর আছে। আমাদের এখন আমরা হেমাটোলজিতে বাংলাদেশে এখন 180+ হেমাটোলজিস্ট, সারা বাংলাদেশের সব অলমোস্ট অনেকগুলো বড় বড় ডিস্ট্রিক্টে চলে গেছে। একবারে সব দিনাজপুর থেকে শুরু করে আমাদের মানে এদিকে চিটং ইয়া পর্যন্ত, এদিকে আবার খুলনা থেকে শুরু করে আমাদের সব ডিস্ট্রিক্টে কিন্তু হেমাটোলজিস্ট আছে। সো আমি মনে করি যে আমাদের যে একটা খালি জিনিস হচ্ছে যে আপনারা একটু খেয়াল করবেন যে আপনাদের কোন রোগ হলে কার কাছে যেতে হবে শুরুতেই। কারণ আমি যখন প্রথমে একটা রোগী আমার কাছে আসে, এসে যখন আমি বলি যে আপনার ট্রিটমেন্ট শুরু করতে হবে, আমাদের হয়তো অনেক কাগজ নিয়ে আসে, তো আপনাদের এই খরচ হবে, তখন বলে স্যার আমি তো অলরেডি 3 লাখ টাকা খরচ করে ফেলছি, আমার যা ছিল, আমি একটা জমি ছিল বিক্রি করেছি 3 লাখ টাকা। দেখেন, ট্রিটমেন্ট শুরু হওয়ার আগেই কিন্তু ওনার খরচটা হয়ে গেছে। কারণ কেন? স্ক্যাটারলি ঘুরে বেড়ানো। আমরা হেমাটোলজিস্ট আমাদের কাছে যদি তারা না আসে, তাহলে কিন্তু আমরা শেষ পর্যন্ত তাদেরকে এই সুবিধাটা দিতে পারছি না। আমরা চাই যে শুরুতেই আমাদের কাছে আসুক, এবং আমাদের সঙ্গে যারা অন্য ডক্টরস আছে অন্য সাবজেক্টের, আমাদের তাদের প্রতি অনুরোধ যেন একদম শুরুতেই আমাদের কাছে রোগীটা পাঠিয়ে দেয় আর কি। কারণ আপনারা জানেন ক্যান্সার নিয়ে এখন মেডিকেল অনকোলজিস্ট আছে, রেডিয়েশন অনকোলজিস্ট আছে, আমরা ব্লাড ক্যান্সার নিয়ে কাজ করছি, এছাড়াও আরও সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখন প্রচুর অনকোলজিস্ট আছে। সো সবাই আসলে মানে এক ট্রিটমেন্ট দিচ্ছে না, এক একজন ডক্টর এক এক ট্রিটমেন্ট দিবে, এটাই স্বাভাবিক। সো আমি মনে করি যে স্পেসিফিকভাবে ওই ডক্টরের কাছে যাওয়া উচিত যে ডিজিজটা হয়েছে তার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।